2016 সালের 4 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল 3:30 বাংলাদেশ ব্যাংকের 10 তলার হাই সিকিউরিটি রুমে রাখা একটি সাধারণ প্রিন্টারে হঠাৎ একটা এরার মেসেজ আসে। অপারেটররা ভাবলেন হয়তো সাধারণ কোনো যান্ত্রিক ত্রুটি, যেমনটা গত 1 মাস ধরে মাঝে মধ্যেই হচ্ছিল। কিন্তু তারা জানতই না এই একটা সামান্য প্রিন্টার অচল হয়ে যাওয়াই ছিল ইতিহাসের সবথেকে বড় ডিজিটাল যুদ্ধের সংকেত। যখন পরের দিন প্রিন্টারটা সারানো হলো, তখন ভেতর থেকে যে কাগজগুলো বেরিয়ে আসলো তা দেখে ব্যাংকের কর্মকর্তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ব্যাংক থেকে 10,000 কোটি টাকা অন্য দেশের অ্যাকাউন্টে পাঠানোর অর্ডার চলে গেছে নিউ ইয়র্কে। বলে রাখি, বাংলাদেশের টাকা তখন নিউ ইয়র্কে রিজার্ভ রাখা ছিল। স্রেফ কয়েকটা ক্লিক আর একটা ভুয়ো ইমেল, আর তাতেই দুনিয়া কাঁপিয়ে দিল একদল হ্যাকার। আজ আমরা জানব কিভাবে বিশ্বের অন্যতম সুরক্ষিত সুইফট সিস্টেমকে ধোঁকা দিয়ে বাংলাদেশের টাকা চুরি করা হলো। এই ডাকাতি আসলে কোন দেশ করেছিল, জানলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আর সবথেকে বড় প্রশ্ন, বাংলাদেশ সরকার কি সেই টাকা উদ্ধার করতে পেরেছিল? ভিডিওর শেষে আমি এমন একটা সিক্রেট বলবো যা শুনলে আপনি বুঝতে পারবেন এই ডাকাতি কি আসলেই বাইরে থেকে হয়েছিল নাকি ঘরের শত্রু বিভীষণ কেউ ছিল। আমরা প্রায়ই ভাবি আমাদের টাকা ব্যাংকে সবথেকে নিরাপদ, কিন্তু এই ঘটনাটি প্রমাণ করে দিয়েছে যে ডিজিটাল যুগে আপনার টাকা স্রেফ একটা সংখ্যা মাত্র। বাংলাদেশ ব্যাংক হ্যাকিং শুধু দেশের ক্ষতি নয়, এটি সারা বিশ্বের ব্যাংকিং সিস্টেমের উপর একটি বিরাট আঘাত ছিল। এটি বুঝিয়ে দিয়েছিল যে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া সম্ভব। এই ডাকাতের ছক কিন্তু একদিনে হয়নি। হ্যাকাররা অন্তত 1 বছর আগে থেকে প্রস্তুতি নিয়েছিল। 2015 সালের মে মাসে ফিলিপিন্সের একটি ব্যাংকে 5টি ফেক অ্যাকাউন্ট খোলা হয় মাত্র $500 দিয়ে। ওদিকে বাংলাদেশে 2016 সালের জানুয়ারিতে রাসেল আলম নামে একজনের কাছ থেকে একটি সিভির ইমেইল আসে ব্যাংকের সিস্টেমে। ব্যাংকের 3 জন কর্মকর্তা যখন সেই সিভিটি ডাউনলোড করেন, তখনই তাদের কম্পিউটারে ঢুকে পড়ে ম্যালওয়্যার। হ্যাঁ, সেই সিভিটি ভাইরাস পাঠানো হয়েছিল। এটি কোনো সাধারণ ভাইরাস ছিল না, এটি ছিল হ্যাকারদের জন্য একটি ব্যাকডোর। সেই ভাইরাসের মাধ্যমে হ্যাকাররা 1 মাস ধরে চুপচাপ বসে দেখছিল ব্যাংকে কখন কে কোন কম্পিউটার লগইন করে, সুইফট সিস্টেম কিভাবে কাজ করে আর কার পাসওয়ার্ড কি। এখানেই আসে হ্যাকারদের সবথেকে বুদ্ধিমান চাল। তারা ঠিক সেই সময়টা বেছে নিয়েছিল যখন বাংলাদেশ আর আমেরিকার ছুটির দিনগুলো মিলে যায়, যাতে কেউ রিয়েল টাইমে অ্যাকশন নিতে না পারে। লজিকটা বুঝুন, বৃহস্পতিবার রাত হ্যাকাররা অ্যাটাক শুরু করে। শুক্রবার ও শনিবার বাংলাদেশে সরকারি ছুটি, ব্যাংক বন্ধ, তাই কেউ বেরো পেল না কি হচ্ছে। রবিবার যখন বাংলাদেশের কর্মকর্তারা অফিসে এসে চুরির বিষয়টি বুঝলেন এবং নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভকে পেমেন্ট থামাতে বললেন, তখন শুরু হলো আরেক সমস্যা, কারণ রবিবার আমেরিকায় ছুটি। অর্থাৎ হ্যাকাররা এমন এক টাইম জোন গ্যাপ তৈরি করেছিল যেখানে বাংলাদেশ সরকার চাইলেও কারো সাথে যোগাযোগ করতে পারছিল না। মাঝখানের এই 3-4 দিনে টাকাগুলো অনায়াসেই এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। হ্যাকাররা সুইফট মেসেজিং সিস্টেম ব্যবহার করে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভকে 35টি পেমেন্ট রিকোয়েস্ট পাঠায়। FBI এর মতে এর পেছনে ছিল উত্তর কোরিয়ার কুখ্যাত হ্যাকিং গ্রুপ ল্যাজারাস। এখন ভাবতে পারেন, একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার সময় যে কাগজের কপি প্রিন্ট হয়, সেটা দেখে কেন অ্যাকশন নিল না? হ্যাকাররা ব্যাংকের প্রিন্টার সফটওয়্যার হ্যাক করেছিল যাতে ট্রানজ্যাকশন হওয়ার সাথে সাথে প্রিন্ট না বের হয়, যেটা আপনাদের ভিডিওর প্রথম দিকে বলেছিলাম। ফলে ব্যাংক বুঝতেও পারেনি টাকা চলে যাচ্ছে অন্য কোথাও। এখানে একটা চমকে দেওয়ার মতো বিষয় আছে। হ্যাকাররা প্রায় 8,000 কোটি টাকার বেশি চুরির চেষ্টা করেছিল, কিন্তু তারা মাত্র 10,000 কোটি টাকাই সরাতে পেরেছিল। কেন? কারণ তাদের একটা ছোট ভুল। তারা যখন শ্রীলঙ্কার একটি এনজিওতে টাকা পাঠাচ্ছিল, তখন একটি গুরুত্বপূর্ণ ফর্মে ফাউন্ডেশন বানানটা ভুল করে ফান্ডেশন লিখে ফেলেছিল। এই একটা ছোট টাইপিং মিস্টেক দেখে ডয়েচে ব্যাংকে সন্দেহ হয় এবং তারা ট্রানজ্যাকশন আটকে দেয়। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রথমে অনেকগুলো পেমেন্ট আটকে দিয়েছিল, কারণ একটি অ্যাড্রেসে জুপিটার শব্দটি ছিল, যা ইরানের একটি ব্ল্যাকলিস্টেড শিপিং কোম্পানির সাথে মিলে যায়। তখন আমেরিকার সাথে ইরানের এই কোম্পানির কিছু ঝামেলা থাকায় নিউ ইয়র্ক সন্দেহ করে ও পেমেন্ট আটকে দেয়। কোইন্সিডেন্স দেখুন, ভাগ্য সেবার বাংলাদেশে সহায় হয়েছিল, কিন্তু প্রায় 810 কোটি টাকা ঠিকই ফিলিপিন্সের সেই RCBC ব্যাংকে পৌঁছে যায়। সেই টাকাগুলো পরে ক্যাসিনোর মাধ্যমে ক্যাশ করে পাচার করে দেয়া হয়। বাংলাদেশ সরকার আপ্রাণ চেষ্টা করেছিল ফিলিপিন্স থেকে টাকাগুলো উদ্ধার করতে, কিন্তু তাদের ব্যাংকিং আইন এতটাই জটিল যে আজ পর্যন্ত তার সিংহভাগ টাকা আর ফেরত আসেনি। অনেকে বলেন বাংলাদেশ ব্যাংকের IT সিকিউরিটি এতটাই দুর্বল ছিল যে সেখানে মাত্র $10 রাউটার ব্যবহার করা হতো। অন্যদিকে ফিলিপিন্স ব্যাংক কর্তৃপক্ষের দাবি ছিল তারা স্রেফ তাদের সিস্টেম মেনে কাজ করেছে। কিন্তু প্রশ্ন হলো, 9 মাস ধরে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টে হঠাৎ করে কোটি কোটি টাকা আসলো, ব্যাংক কেন তখন চুপ ছিল? বর্তমানে এই মামলার তদন্ত এখনও চলছে। উত্তর কোরিয়া বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ফিলিপিন্সের সেই ব্যাংক ম্যানেজারকে জেল দেওয়া হয়েছে, কিন্তু হ্যাকিংয়ের মাস্টারমাইন্ডরা আজও ধরাছোঁয়ার বাইরে।
পরবর্তীতে এই ডাকাতির পর বাংলাদেশ সরকার জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। ব্যাংকিং সিস্টেমের সাইবার সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়, বিদেশি বিশেষজ্ঞদের কনসালটেশন নেওয়া হয় এবং বাংলাদেশ ব্যাংকের আইটি নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে রিভিউ করা হয়। সরকার প্রথমে ঘটনাটি একটু নিচু করে দেখানোর চেষ্টা করলেও সময়ের সাথে সাথে এটাকে সরাসরি জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল মুনাফা হিসেবে স্বীকার করে জনগণের কাছে স্বচ্ছ তথ্য দেওয়া শুরু করে। গণমাধ্যমে বিশেষ করে টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় সচেতনতা বাড়ানো হয়। ব্যক্তিগত পাসওয়ার্ড, ফিশিং ইমেল এবং অনলাইন ব্যাংকিং নিরাপত্তা নিয়ে ক্যাম্পেইন চালানো হয়। কিন্তু কিছু মানুষের মনে ভয় ও আস্থাহানি থেকে যায়, যদিও কোনো বড় ধরনের ব্যাংক রান বা ভাঙনের মতো চরম সামাজিক অর্থনৈতিক সংকট ঘটেনি। পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে একটা বিষয় পরিষ্কার, প্রযুক্তি যত এগোচ্ছে আমাদের সুরক্ষাও ততটাই ভঙ্গুর হয়ে পড়ছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, হ্যাকাররা কিভাবে জানতো কোন পিসিতে ম্যালওয়্যার পাঠাতে হবে এবং কখন প্রিন্টারটা কাজ করবে না? আপনার কি মনে হয়, এটা কি শুধুই উত্তর কোরিয়ার হ্যাকারদের কৃতিত্ব, নাকি ব্যাংকের ভেতরেও এমন কেউ ছিল যে রাস্তাটা দেখিয়ে দিয়েছিল? আপনার মতামত কমেন্টে জানান। মনে রাখবেন, আজকের দুনিয়ায় আপনার পাসওয়ার্ডই আপনার ভল্টের চাবি। সচেতন থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।